কারওয়ান বাজারে টোকেনের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, সমাধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। রিফাত হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে, ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যায় 2 জনের মৃত্যুদণ্ড। করোনায় আরও 23 জনের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে দাবি স্বাস্থ্যমন্ত্রী। নির্যাতনের ক্ষত নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরল পাচারের শিকার 9 বাংলাদেশি, অভিযান জোরদার করার পরিকল্পনা। স্যানিটাইজারে বিষাক্ত রাসায়নিক মিথানল, গাজীপুরে অভিযান চালিয়ে কারখানা সিলগালা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে: ঢাকা মেট্রোপলিটন পুলিশের শুদ্ধি অভিযান, ডোপ পাপে চাকরি যাচ্ছে 26 জনের। বিমান টিকিটের টোকেন না পেয়ে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের বাইরে বিক্ষোভ করেছে প্রবাসীরা। সকালে টোকেন দেওয়া শুরুর পরপরই বিশৃঙ্খলার সৃষ্টি হয়, পুলিশকে লাঠিচার্জও করতে হয়। এক পর্যায়ে সৌদি আরব প্রবাসীরা সড়কে অবস্থান নিলে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে, গোটা এলাকায় তৈরি হয় যানজট। বিকেলের দিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ টোকেন দেওয়ার আশ্বাস দিলে রাস্তা ছেড়ে দেয় বিক্ষুব্ধ প্রবাসীরা। জসিম জুয়েলের রিপোর্ট। আগের ঘোষণা অনুযায়ী সৌদি এয়ারলাইন্স টোকেন দেওয়া শুরু করলে শুরু হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয় পুলিশকে। হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন প্রবাসী। এক পর্যায়ে টোকেন দেওয়া বন্ধ করে দেয় সৌদি এয়ারলাইন্স। এরপর পরই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রবাসীরা। পরে এয়ারলাইন্সের পক্ষ থেকে তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এসে প্রবাসীদের সাথে কথা বলেন। তার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় প্রবাসীরা। আপনাদের কফিলকে নির্দেশ দিয়েছে যে তার আন্ডারে যত লোকজন আছে সবার ভিসাটা অটো আপডেট করার জন্য যেটা বলেছে, আপনারা কল পাবেন যে আপনি চলে আসেন। টোকেন প্রত্যাশীরা জানান এখনো অনিশ্চয়তার মধ্যে আছেন তারা। টোকেন দিবে না না দিবে সেটাও বলে না, না দিলে তো বলবে যে আপনারা অমুক তারিখে আসেন। অনেক মানুষ স্ট্রোক করছে, এখন বলতেছে যে আপনারা অমুককে করুন। আরে ভাই, অমুককে কি করবো? আমাদেরকে রৌদ্রের মধ্যে বসে তোমরা বাইরে চলে গেলে, আমরা এই টোকেন নিয়ে কার কাছে যাবো? টিকিট দিচ্ছে না। এটা তো এখানে একটা মানুষের সিরিয়ান মেনটেন করার দরকার আছিল। এদিন টিকিটের দাবিতে আরব আমিরাত প্রবাসীরাও আন্দোলনে নামে। কারওয়ান বাজারে এয়ার আরাবিয়া অফিসের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তারা। তাদের অভিযোগ, রিটার্ন টিকিট থাকার পরেও টিকিট দিচ্ছে না এয়ার আরাবিয়া কর্তৃপক্ষ। আজকে আসার পরে বলতেছে যে 11টার দিকে দিব, আপনাকে একটা নিউজ দিব, 12টার দিকে দিব, এই বলতেছে আর কি। আমাদের এয়ারলাইন্সে আমাদের কোনো কিছু জানাইতেছে না যে তারা কি রিটার্ন করে দিব কি দিব না। এখন আবার আসছি 4 তারিখ, এখন 10টায় বলতেছে যে আপনাদের একটা কথা বলবো, আবার বলতেছে 1 ঘন্টা পরে 11টায়, আবার বলতেছে 12টায়, মানে এইরকম খালি সময় দিতেছে। মতিঝিলেও টিকিটের জন্য জড়ো হয় সৌদি প্রবাসীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার ডেথ রেফারেন্সের জন্য বিচারিক আদালতের রায়ের কপি ও নথি হাইকোর্টে পৌঁছেছে। রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলার নথি পৌঁছায়। মিন্নির আইনজীবী জেডাই খান পান্না জানান, দ্রুতই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আর মিন্নির বাবার দাবি, তার মেয়ে প্রভাবশালীদের চক্রান্তের শিকার। শাকির আরজুর রিপোর্ট। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামিকে গত 30 সেপ্টেম্বর মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। রোববার উচ্চ আদালতে এসে পৌঁছায় মামলার ডেথ রেফারেন্সের নথি। নিয়ম অনুযায়ী আসামিরা 7 দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন। মিন্নিও আপিল করবেন বলে জানান তার আইনজীবী। মিন্নির মামলার কাগজপত্র সবেমাত্র আজকে পেয়েছি।
আমরা অতি শীঘ্রই অতি দ্রুত আপিল ফাইল করতে যাচ্ছি। বরগুনা থেকে মামলার বিষয়ে পরামর্শ করতে উচ্চ আদালতে আসেন মিন্নির বাবা। তার মেয়ে ন্যায় বিচার পাবে বলে আশা করেন তিনি। আইনের প্রতি আসলেই শ্রদ্ধাশীল, কিন্তু বরগুনার আদালত আমাদের প্রতি অবিচার করছে, যার কারণে হাইকোর্টে আসা। আমার মনে হয় ইনশাল্লাহ হাইকোর্ট থেকে আমরা সুন্দর একটা ফলাফল পাবো ইনশাল্লাহ। বিচারিক আদালতের পর্যবেক্ষণে বলা হয়, স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন মিন্নি। হামলার সময় তার আচরণের পুরোটাই ছিল অভিনয়। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় 2 গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রোববার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু সার্ভার। গত বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় খুন হন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী। এ ঘটনায় 2 গৃহকর্মী রীতা ও রুমাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন মাহফুজা চৌধুরীর স্বামী মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা। 20 ভরি সোনা, একটি মুঠোফোন ও 50,000 টাকার জন্য খুন করা হয় মাহফুজা চৌধুরীকে। মামলার 5 দিনের মাথায় গ্রেপ্তার হন 2 আসামি। চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র দেয়া হয় গত বছরের জুলাই মাসে, আর মামলার রায় ঘোষণা হলো রোববার। আসামি 2 জনকে মৃত্যুদণ্ড এবং চুরির জন্য 381 ধারায় 7 বছর এবং নগদ 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড প্রদান করে। সঠিকভাবে যদি বিশ্লেষণ করে এই মামলা রায় হইতে, আমার আসামি খালাস পেতে আশাবাদী। এখন আমরা এটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাব, আশা রাখি উচ্চ আদালত থেকে আমরা খালাস পাবো। রায়ে সন্তোষ জানান মাহফুজা চৌধুরীর সন্তান সানিয়াত ইসমত অমিত। ন্যায় বিচার পেয়েছি, সরকারের উপর বিশ্বাস আছে, আইন ব্যবস্থার উপর বিশ্বাস আছে। মাহফুজা চৌধুরী 2012 সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। দীপু সারোয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় কোভিড-19-এ সারা দেশে 23 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 5,348। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্রমণের 211তম দিনে 109টি ল্যাবে 9,859টি নমুনা পরীক্ষায় 1,125 জন কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণের পর থেকে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 3,68,690 জন। নতুন 1,587 জন সহ সুস্থ হয়েছেন 2,81,656 জন। সুস্থতার হার 76.39% এবং মৃত্যুর হার 1.45%। বিশ্বের অন্য দেশের তুলনা করলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থা অনেক ভালো বলেই মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শুধু ভ্যাকসিন নয়, সাবধানতা অবলম্বন করে করোনা ভাইরাস ঠেকানো যাবে। এবার সারা দেশে 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 2,20 লাখ শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। রাজধানীর শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারা দেশের 1,20,000 ক্যাম্পে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে 6 মাস থেকে 1 বছরের কম বয়সী প্রায় 27 লাখ শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন A ক্যাপসুল দেয়া হবে। 1 বছর থেকে 5 বছর বয়সী প্রায় 1,93,00,000 শিশুকে দেয়া হবে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল। সন্তানকে টিকা কেন্দ্রে আনতে পরিবারের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। মায়েদেরকে বলবো এবং যারা ভিটামিন A খাওয়াবেন, যে শিশুরা খাবে তারা যেন ভরা পেটে খায়, এবং যারা অসুস্থ তাদেরকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে না। তারা সুস্থ হলে ভিটামিন A খাওয়ানো হবে। করোনা প্রতিরোধে সফলতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু ভ্যাকসিন নয়, করোনা ভাইরাস ঠেকাতে সাবধানতা জরুরি। বাংলাদেশ আমি মনে করি অনেক নিয়ন্ত্রণে রেখেছে। সাবধানতা অবলম্বন করলে পরেই আমি মনে করি এই ভাইরাসকে ঠেকানো যাবে। শুধু ভ্যাকসিনের মাধ্যমেই যে ঠেকানো যাবে তা না। আমরা যদি এই
স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, তাহলে পরে আমরা ভালো থাকবো। স্বাস্থ্যবিধি মেনে আগামী 17 অক্টোবর পর্যন্ত চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। লিবিয়ায় নির্যাতনের শিকার 9 বাংলাদেশিকে দেশে ফেরত আনল অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তারা সবাই লিবিয়ায় মিছদা অঞ্চলে মানব পাচারকারীদের গুলিতে আহত হন। সংবাদ সম্মেলনে সিআইডি জানিয়েছে শীঘ্রই পাচার চক্রের 10-12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হবে। দীপু শিকদারের রিপোর্ট। লিবিয়ায় পাচারের শিকার 38 বাংলাদেশিকে অপহরণ করে স্থানীয় একটি চক্র। মিছদা অঞ্চলে তাদের উপর চলে অমানবিক নির্যাতন। এক পর্যায়ে গত 28 মে অপহরণকারীদের গুলিতে নিহত হন 26 বাংলাদেশি। গুরুতর আহত হন আরও 12 জন। মৃত্যুকূপ থেকে বেঁচে ফেরে 12 জন, তাদের মধ্যে 9 জন দেশে ফিরলেন। শরীরে একাধিক গুলি, কারো শরীরে আবার নির্যাতনের দগদগে ক্ষত। আমরা যে ক্যাম্পে ছিলাম ওখান থেকে আমাদের খেদাই দেয়, বলছে কি তোমাদের দালাল তোমাদের চলে যেতে বলছে, কিন্তু আমাদের দালাল আমাদের 4.5 লাখ টাকা নিয়ে আমাদের তো ত্রিপুল পৌঁছানোর কথা বলছে, না বলে আমাদের অত্যাচার শুরু করে দিচ্ছে। আর বাঙালিরা ধরেন লিবিয়ায় নিয়ে যেয়ে ওরা হচ্ছে মাফিয়ার কাছে বিক্রি করে দেয়, মানে আমাদের বিক্রি করে দিলে ওদের হচ্ছে বাংলা টাকা 6-7 লাখ টাকা পায়। তারা স্যার এবার এসে আমাদেরকে গুলি বর্ষণ করে, ওই গুলি বর্ষণে আমাদের বাঙালি 26-22 সহ আমরা মারাত্মকভাবে আহত হই। সংবাদ সম্মেলনে সিআইডি জানায় মানব পাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে অচিরেই রেড নোটিশ জারি করা হবে। বর্বরোচিত ঘটনার পর সিআইডি আহত ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। এরই মধ্যে সারা দেশে দায়ের হওয়া 15 মামলায় 44 জনকে গ্রেফতারের কথা জানায় সিআইডি। জবানবন্দি প্রদান করার জন্য উপস্থাপন করা হবে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। গাজীপুরে এসিআইয়ের ওয়্যারহাউসে থাকা হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানল অ্যালকোহল পাওয়ায় সেটি সিলগালা করে দিয়েছে র্যাব। সন্ধ্যায় মোগরখাল এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ওষুধ প্রশাসন থেকে জানানো হয় ওয়্যারহাউসে থাকা হ্যান্ড স্যানিটাইজারের 4টি প্রোডাক্ট পরীক্ষা করে মিথানল অ্যালকোহল পাওয়া গেছে। এরপর গোডাউন সিলগালা করে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর আগে অভিযোগের ভিত্তিতে এসিআইয়ের হ্যান্ড স্যানিটাইজার ঢাকার 3টি পরীক্ষাগারে পরীক্ষা করে মিথানল অ্যালকোহলের অস্তিত্ব পান বলেও জানান তারা। জামালপুরের অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট তৈরি করে বাজারজাত করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। 4টি ব্যাচের আপনার হচ্ছে প্রোডাক্ট যেগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনার এই মিথাইল অ্যালকোহল বা মিথানল দিয়ে তৈরি করা হয়েছে। তারা এই প্রোডাক্টগুলি উৎপাদনের হচ্ছে ফ্যাক্টরি ঠিকানা দিয়েছেন কোনাবাড়িতে। সেখানে কিন্তু কোনো ধরনের আপনার উৎপাদন হয় না এবং সেখানে কোনো ডকুমেন্টেশন বা মান নিয়ন্ত্রণ বা কোনো ধরনের কোনো কাগজপত্র বা কোনো কৃষি ব্যবস্থা সেখানে নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশে চলছে শুদ্ধি অভিযান। সন্দেহভাজন মাদকাসক্ত সদস্যদের ডোপ টেস্ট চলছে। গত সপ্তাহ পর্যন্ত 40 জন শনাক্ত হয়েছে। এর মধ্যে 26 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হচ্ছে। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম একুশে টেলিভিশনকে বলেন, এই শুদ্ধি অভিযান চলমান থাকবে। ইয়াকুব লিটনের ক্যামেরায় দীপু শিকদারের আরও একটি রিপোর্ট। দীর্ঘদিন ধরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে নানা ধরনের মাদক। মাদকের ভয়াল থাবা সমাজের সবখানে। কিশোর তরুণরা মাদকাসক্ত হয়ে পড়েছে, বাড়ছে অপরাধ। নানা ঘটনায় মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিকতাও প্রশ্নবিদ্ধ। এরই মধ্যেই চলছে অভিযান। প্রতিদিনই জব্দ করা হচ্ছে নানা ধরনের মাদকদ্রব্য, গ্রেফতার করা হচ্ছে কারবারিদের। তারপরও থামানো যাচ্ছে না মাদকের আগ্রাসন। পুলিশ সদস্যদের কেউ কেউ মাদকাসক্ত হচ্ছেন, আবার কেউ কেউ মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন। বিষয়টি অবশ্যই বাহিনীটির জন্য বিব্রতকর। সে কারণেই শুদ্ধি অভিযান শুরু করলো ডিএমপি। কার কাছ থেকে এই মাদকটা সরবরাহ হয়েছে সেই পর্যন্ত যাওয়া আমরা শুরু করলাম। এইটা করতে গিয়ে তখন দেখি যে আমাদের পুলিশের বেশ কিছু সদস্য এর সাথে ইনভলভ। তারা নিজেরা মাদক সেবন করে, এমনকি এই মাদক মানে নিরাপদে পৌঁছায় দেওয়ার জন্য দু একটা ক্ষেত্রে আমরা দেখেছি 2-1 জন মানে সহায়তাও করে। আমাদের সদস্যদের যদি এখান থেকে দূরে রাখতে পারি তখন সবাই বুঝবে যে মাদক ব্যবসা করছে, যে সে বুঝবে যে আসলে পুলিশ নিজের লোককে মানে খাতির করছে না, আমাকে খাতির করতে প্রশ্ন আসে না। শুধু মাদক নয়, পুলিশ সদস্যদের বিরুদ্ধে ছোট বড় যে কোনো অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। আচরণের যে সমস্যাটা পুলিশের, সবাই বলে যে পুলিশ কাজ করে, কাজ করার পরও 2টা ধমক দেয়, অথবা থানায় গেলেই প্রথমেই একটা বিরূপ
মানে ধমকের সম্মুখীন হতে হয়। এই বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের অফিসারদের মোটিভেট করছি এবং যারা এই ধরনের আচরণ করছে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। 220-25 জনের কাছাকাছি হবে, তাদের ছোট বড় বিভিন্ন অপরাধে শাস্তি দেওয়া হয়েছে। থানায় গিয়ে সেবা প্রত্যাশী কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। এই ট্রেনিং একাডেমিতেও কিন্তু আমরা এই বিষয়গুলোর ব্যাপারে বেশি জোর দিচ্ছি যে আচরণগত যে সমস্যাটা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শেখ হাসিনার নেতৃত্ব রোল মডেল বললেন কূটনীতিকরা, অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা। একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস শুরু, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। শনিবার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির ওয়েবিনারে অংশ নিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেন তারা। দারিদ্র্যমুক্ত দেশ করতে অর্থনৈতিক অগ্রগতি এবং নারীর ক্ষমতায়ন সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন অর্জনের প্রশংসা করেন কূটনীতিকরা। বঙ্গবন্ধু কন্যার নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমে দেশ পরিচালনাকে নেতৃত্বের রোল মডেল হিসেবে আখ্যা দেন তারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 2009 থেকে এ পর্যন্ত টানা রাষ্ট্র ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ। এ সময়ে মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সামাজিক অর্থনৈতিক সব সূচকেই বাংলাদেশ পেছনে ফেলেছে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশকেই। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির ওয়েবিনারে শেখ হাসিনার নেতৃত্বে ও বাংলাদেশের এগিয়ে যাওয়া শিরোনামে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ কূটনীতিতে বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ককে নতুন দিন উন্মোচনের প্রশংসা করেন কূটনীতিকরা। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার ভূমিকাও তুলে ধরেন তারা। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী and Prime Minister Sheikh Hasina are indeed scripting a Sonali Adhyay in our relationship. We look forward to building a shared prosperous future. She has become a role model for many women, both in Bangladesh but also around the world. I strongly believe that it has been possible with the leadership of Sheikh Hasina. শেখ হাসিনার ভিশন 2041 বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানায় জাপান। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। Hasina does protect people, does provide opportunities to people, empowers people. So Sheikh Hasina is a real champion of human security. The Prime Minister expressed some of the major priorities and values that Bangladesh is defending on the international scheme. So on behalf of the UN family, please convey our best wishes to the Honorable Prime Minister for continued good health and happiness. প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় ওয়েবিনারে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং উপকমিটির চেয়ারম্যান M জমির সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গণতন্ত্রের নামে কোনো অপশক্তি দেশের শান্তি নষ্ট করার অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা স্বাগত জানাই। নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার বিরোধী দলের আছে, কিন্তু আন্দোলনের নামে অতীতে যে সহিংসতা রাজনীতি হয়েছে, যে জ্বালাও পোড়াও হয়েছে, এইসবের পুনরাবৃত্তি জনগণ দেখতে চায় না। বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত জিয়াউর রহমানের অপকর্মকে ঢাকতে বিএনপি মানববন্ধন ও সমাবেশ সহ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
সচিবালয়ে চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষকদের সাথে বৈঠকের পর গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, দলটি বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধীদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার অপচেষ্টা করেছে। তথ্যমন্ত্রী জানান, সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তৃণমূলের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগে যেসব সুযোগ সন্ধানের অনুপ্রবেশ ঘটেছে তাদের বের করে দেওয়ার উদ্যোগ চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। আরও অনেক দলিল দস্তাবেজ প্রমাণ করছে জিয়া রহমান যে কিভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল এবং জিয়া রহমান যে মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে প্রকৃতপক্ষে পাকিস্তানিদের সহযোগী হিসাবে কাজ করছিল, সেগুলো নানা তথ্য উপাত্ত বেরিয়ে আসছে। জিয়া রহমানের অপকর্ম ঢাকার জন্য তাদের বিএনপি অফিসের সামনে যে মানববন্ধন, সেটি হচ্ছে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমানের অপকর্ম ঢাকার জন্য একটি অপচেষ্টার অংশ। সাবেক অ্যাটর্নি জেনারেল KS নবীর 2 নাতিকে 11 অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা দিতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিশুসহ উভয় পক্ষকে সেদিন আদালতে আসতে বলা হয়েছে। আজ রোববার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বিকেলে এ আদেশ দেন। এর আগে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে ওই 2 শিশুকে তাদের বাসায় পৌঁছে দিতে স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছিলেন একই আদালত। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ওই শিশুকে তাদের চাচা বাসায় ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ করা হয়। এরপর মধ্যরাতে আদালত বসে এবং স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন। শুরু হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই কার্যক্রমের উদ্বোধন করে বলেন, পরীক্ষা কিংবা সনদ সর্বস্ব শিক্ষা নয়, কর্মমুখী দক্ষতা অর্জন জরুরি। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এসএসসির ফল ঘোষণার পর একাদশ শ্রেণীতে ভর্তি তাড়া থাকলেও করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে থমকে যায় শিক্ষাঙ্গন। তবে ডিজিটাল মাধ্যম গতি আনে শিক্ষা ব্যবস্থায়। ক্লাস ও ভর্তি সহ অন্যান্য কার্যক্রম চলছে অনলাইনেই। এই পুরো রাশিটা দ্বারা আমি বুঝতে পারছি যে একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের পাঠদান কর্মসূচিও চালু হয়েছে অনলাইনে। এক ভার্চুয়াল আয়োজনে এর সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। আমাদের পরীক্ষার ফল প্রকাশের পরে আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের কাছে দাঁড়ায়, সেটি হচ্ছে কিভাবে আমরা এই শিক্ষার্থীকে ভর্তি করি। আমরা ক্রিটিসাইজ করি, but we criticize uncritically. আমাদের যেটা করতে হবে, we have to criticize critically, we have to appreciate critically. কারিগরি শিক্ষা বাস্তবমুখী, তাই অনলাইন ক্লাসে হাতে কলমে শেখার সুযোগ নেই। বিকল্প নিয়েও চলছে চিন্তা ভাবনা। আপনাদেরকে সকলকেই মনে রাখতে হবে, ছাত্র জীবন হলো প্রস্তুতিমূলক জীবন। এইখানে শুধুমাত্র পাস করাই নয়, সার্টিফিকেট অর্জনেই নয়, আমাদেরকে কিন্তু সুনাগরিক হতে হবে। সুনাগরিক হওয়ার জন্য যে প্রস্তুতি, সেটি আমাদের নিতে হবে। ইউটিউব থেকে, গুগল থেকে প্রচুর জানার, শেখার সুযোগ রয়েছে এবং সেগুলো আবার ভেরিফিকেশন করার, ভ্যালিডেশন করার সেই সুযোগটাও আছে। হয়তো ক্লাসরুমে এই মুহূর্তেই আমরা তাদেরকে নিতে পারছি না স্বাস্থ্য ঝুঁকি থাকার কারণে, কিন্তু সারা জগৎ তাদের জন্য। শিক্ষা পদ্ধতির বহুমুখিতা নিয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী। এবং আমরা পড়াটাকে যেন শুধুমাত্র আমাদের যে বই পড়বো, যার উপরে পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, একটা সনদ পেতে হবে, শুধু সেই পড়া নয়। আমাদের শিক্ষাটায় অনেক কিছু আসলে আমাদের বদলাবার প্রয়োজন রয়েছে। আমরা এখন আমাদের মানসম্পন্ন শিক্ষার কথা বলছি, কারণ এখন মোটামুটি আমরা সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসতে পেরেছি। সংখ্যাগত দিক দিয়ে আমরা একটা বিরাট সাফল্য পেয়েছি। এখন গুণগত মানটাকে উন্নত করবার সময়। অনিশ্চয়তার মধ্যেও সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মাল্টি স্কিলড, মাল্টি ডিসিপ্লিন মেন্টালিটি নিয়ে যাতে এগোতে পারি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কক্সবাজারে ক্যাম্পের ভেতর রোহিঙ্গাদের 2 গ্রুপের গোলাগুলি, 2 জন নিহত, আহত 10। দ্রুত ফিরে আসার আশাবাদ ট্রাম্পের, শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক ও হোয়াইট হাউসের ভিন্ন তথ্য। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য নিয়ে দু গ্রুপের সংঘর্ষে 2 রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 10 জন। রোহিঙ্গা ক্যাম্পের D5 ও E ব্লকের মাঝখানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন ইমাম শরীফ ও শামসুল আলম। ক্যাম্পের বাসিন্দারা জানায়, গত 30 সেপ্টেম্বর মুন্না গ্রুপ ও আনাস গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বিক্ষুব্ধ সংঘর্ষ হয়। এরই জের ধরে ভোরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণকৃত ভিডিও প্রচারের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলের দিকে 32 দিন পর গৃহবধূকে নির্যাতনের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে বখাটেরা গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখে। স্থানীয়রা জানায়, 2 সেপ্টেম্বরের ঘটনা রোববার বিকেলে জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত আব্দুর রহিম নামে এক যুবককে আটক করে। ঘটনার সংশ্লিষ্টদের নাম জানতে পেরেছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল 4-5 জনের নাম বলেছে। এর ভিতর থেকে একজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং আরও যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এদিকে সিলেটের MC কলেজে ধর্ষণের মামলায় আসামি তারেক ও মাহফুজ দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। রোববার বিকেলে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুর রহমান ও জিয়াদুর রহমান পৃথকভাবে 2 আসামির বক্তব্য গ্রহণ করেন। এদিকে আদালতে জবানবন্দি গ্রহণের পর তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে 8 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। গত 25শে সেপ্টেম্বর রাতে MCর ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 6 জনের নাম উল্লেখ সহ আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আঞ্চলিক কার্যালয় দুটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক, ঢাকা দক্ষিণ আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোহাম্মদ আব্দুর রশিদ, ঢাকা উত্তর আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য জায়ান্ট ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন এনবিআর চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোহাম্মদ রহমতুল মনি। শনিবার গাজীপুরের চন্দ্রায় কারখানা পরিদর্শনের সময় এনবিআর চেয়ারম্যান ওয়ালটনের 6A9 মডেলের নতুন স্মার্ট রেফ্রিজারেটর উদ্বোধন করেন। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ IoT ভিত্তিক ওই স্মার্ট রেফ্রিজারেটর মুঠোফোনে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও টেলিভিশনের নতুন 6টি মডেল, টিভি ডিজিটাল অটো রেজিস্ট্রেশন সফটওয়্যার এবং ট্যামারিট EX Pro নামের একটি নতুন মডেলের ল্যাপটপ এবং ভেরিয়েবল রেফ্রিজারেটর ফ্লো AC উৎপাদন কারখানা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM নুরুল আলম রিজভী, ম্যানেজিং ডাইরেক্টর SM আশরাফুল আলম এবং পরিচালক SM রেজাউল আলম। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কারওয়ান বাজারে টোকেনের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, সমাধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। রিফাত হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে, ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যায় 2 জনের মৃত্যুদণ্ড। করোনায় আরও 23 জনের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে দাবি স্বাস্থ্যমন্ত্রী। নির্যাতনের ক্ষত নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরল পাচারের শিকার 9 বাংলাদেশি, অভিযান জোরদার করার পরিকল্পনা। স্যানিটাইজারে বিষাক্ত রাসায়নিক মিথানল, গাজীপুরে অভিযান চালিয়ে কারখানা সিলগালা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।